ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ডেজ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের নিবেদন গল্প স্বল্প, প্রধানত রহস্য, রোমাঞ্চ এবং ভৌতিক গল্পই থাকে আমাদের এই অডিও সেকশনে। আজ আপনাদের জন্য স্যার আর্থার কনান ডয়েলের লেখা শার্লক কাহিনী, শার্লক হোমস অ্যান্ড দি বসকম ভ্যালি মিস্ট্রি। গল্প পাঠে শুভময়, গল্পের সূত্রধর আমি অঙ্কিত। শুরু হচ্ছে স্যার আর্থার কনান ডয়েলের লেখা শার্লক কাহিনী, শার্লক হোমস অ্যান্ড দি বসকম ভ্যালি মিস্ট্রি। শার্লক হোমসের টেলিগ্রামটা এলো সকালবেলা। আমি তখন স্ত্রীকে নিয়ে ব্রেকফাস্ট খেতে বসেছি। টেলিগ্রামটা খুলে দেখলাম হোমস লিখেছে, দিন দুয়েকের জন্য বসকম ভ্যালি যাবে? একটা টেলিগ্রাম পেলাম, একটা আর্জেন্ট কল এসেছে। প্যাডিংটন থেকে 11:15টায় গাড়ি আছে। স্ত্রীর উৎসাহেই যাওয়া মনস্থ করলাম। আফগানিস্তানে সামরিক জীবনে একটা জিনিস খুব ভালো রপ্ত করেছি, ঝট করে জিনিসপত্র গুছিয়ে রওনা হতে পারি। তাই যথা সময় স্টেশনে পৌঁছে দেখলাম প্ল্যাটফর্মে পদচারণা করছে শার্লক হোমস। আঁটো সাঁটো ধূসর পোশাকে দীর্ঘ কৃশ শরীরটা আরও লম্বা দেখাচ্ছে। গুড মর্নিং মাই ডিয়ার ওয়াটসন। মর্নিং শার্লক। তুমি এসেছো দেখে একটু সাহস পেলাম। এইসব কাজে একজন ডিপেন্ডেবল লোক না পেলে কি করে চলে বলো? তুমি ডাকবে আর আমি আসবো না, এটাও কখনো হয়? আমরা উঠে বসলাম ট্রেনে। কামরায় আমরা ছাড়া আর কেউ নেই। তন্ময় হয়ে এক গাদা কাগজ পড়ে চলল হোমস। মাঝে মাঝে কী সব টুকে নিতে লাগলো। তারপর দলা পাকিয়ে কাগজের তারা বাঙ্কের উপর ছুঁড়ে দিয়ে বলল, কেসটা সম্পর্কে কিছু শুনেছ? কোনো কাগজই পড়িনি কদিন। মনে হয় খুব সহজ, সেই জন্যই খুব জটিল। ধাঁধায় ফেললে দেখছি। বাট ইটস ট্রু ওয়াটসন। যে কেস চোখে পড়ার মতো জানবে জলের মতো সোজা, কিন্তু যা সাদাসিধে গোলমাল তাতেই বেশি। এই কেসে অভিযোগ আনা হয়েছে যিনি মারা গেছেন তার ছেলের বিরুদ্ধে। খুনের মামলা? সেই রকমই মনে করা হয়েছে, কিন্তু ইনভেস্টিগেশন না করা পর্যন্ত আমি সেরকম কিছু মনে করার পাত্র নই। নাও এবার কেসটা শোন। বসকম ভ্যালির সবচেয়ে বড় জায়গিরদার হলেন জন টার্নার। অস্ট্রেলিয়া থেকে অনেক টাকা রোজগার করে এনে জমি জমা কিনে চাষবাস করছেন। একটা গোলা বাড়ি ভাড়া দিয়েছেন চার্লস ম্যাকার্থি নামে এক ভদ্রলোককে। ইনি অস্ট্রেলিয়া থেকেই ফিরেছেন। সেখানে আগে আলাপ ছিল, এখানেও তাই প্রতিবেশী হয়ে রয়ে গেলেন। টার্নারের টাকা পয়সা বেশি থাকলেও তার মেলামেশার অন্তরায় হলো না। দুজনেরই বউ গত হয়েছেন। টার্নার হ্যাজ এ ডটার অ্যান্ড ম্যাকার্থি হ্যাজ এ সান অ্যান্ড বোথ আর 18। প্রতিবেশীদের সঙ্গে কেউই খুব একটা মিশতেন না। টার্নারের বাড়িতে চাকর বাকর 6 জন আর ম্যাকার্থির 2 জন। গত সোমবার অর্থাৎ 3 জুন ম্যাকার্থি বিকেল 3টে নাগাদ বসকম লেকে যান। চাকরকে বলে যান কারোর সঙ্গে নাকি দেখা করার কথা আছে। ব্যাস, আর ফেরেননি। গোলাবাড়ি থেকে লেক প্রায় 60 মাইল দূরে। দুজন দেখেছে ম্যাকার্থিকে যেতে। একজন বুড়ি, নাম জানা নেই, আর একজন বাগানের মালিক। ম্যাকার্থির বেশ কিছু পেছনে তার ছেলে জেমসকেও যেতে দেখেছে সে। তার হাতে একটা বন্দুক ছিল। বাবাকে যেন চোখে চোখে রেখে হাঁটছিল ছেলে। মালির মেয়েও দেখেছে বাপ বেটাকে লেকের ধারে যেতে। বনের মধ্যে ফুল তুলছিল সে। সেখান থেকেই দেখতে পায় কথা কাটাকাটি হচ্ছে বাপ বেটায়। ছেলে এমনভাবে একবার হাত তুলল যেন এই বুঝি মেরে বসবে বাবাকে। ভয়ের চোটে মেয়েটা দৌড়ে এসে মাকে সব ঘটনা বলতে শুরু করেছে। এমন সময় ছুটতে ছুটতে জেমস এসে বলল, বাবাকে এইমাত্র মরে পড়ে থাকতে দেখে এসেছে সে বনের ধারে। জেমসের তখন বিহ্বল অবস্থা। মাথায় টুপি নেই, বগলে বন্দুক নেই, হাতে আর জামার হাতায় কাঁচা রক্ত লেগে আছে। জেমসের সঙ্গে গিয়ে দেখা গেল সত্যিই ম্যাকার্থির ডেড বডি পড়ে আছে লেকের ধারে। A bit heavy, but a blunt weapon has been used.
বেশ কয়েকবার ঘা মেরে মাথার খুলি ফাটিয়ে দেওয়া হয়েছে, ঠিক যেন ছেলের বন্দুকের খোঁচার মার। বন্দুকটাও পাওয়া গেল একটু দূরে ঘাসের ওপরে। ছেলেকে গ্রেপ্তার করে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাওয়া হয়েছে। সব শুনে আমি বললাম, হ্যাঁ, এই অবস্থাতে তো জেমসকেই দোষী বলতে হয়। সেভাবে দেখতে গেলে হয়তো অবিচার করাই হবে। জেমস দোষী হতেও পারে, আবার নাও হতে পারে। দেখো, এক্ষেত্রে শুধু পরিস্থিতি দেখলে হবে না, অন্য দৃষ্টিকোণ থেকেও দেখতে হবে। টার্নারের মেয়ে স্কটল্যান্ড ইয়ার্ডের লেস্ট্রেটকে দিয়ে তদন্ত করাচ্ছে, আর ঠিক তারই রিকোয়েস্টে আমাদের এখন ছুটতে হচ্ছে 50 কিলোমিটার/আওয়ার স্পিডে। কিন্তু হালে পানি পেলে হয়, শেষ পর্যন্ত তোমাকে সুনাম খোয়াতে হবে মনে হচ্ছে। হে কেস তো জলের মতো পরিষ্কার। There is nothing more deceptive than the obvious fact, my dear Watson. পরিষ্কার ব্যাপারেই অনেক কিছু চোখের বাইরে থেকে যায়। লেস্ট্রেট যা দেখেনি আমার চোখে তা পড়তেও পারে। যেমন ধরো না কেন, তোমার শোবার ঘরের জানলাটা যে ডান দিকে, এই জিনিস হয়তো লেস্ট্রেটের চোখ এড়িয়ে যাবে, কিন্তু আমার চোখ তো এড়ায়নি। সত্যি অবাক হলাম, কিন্তু তুমি জানলে কি করে? তোমার নাড়ি নক্ষত্র যে আমি জানি। মিলিটারিতে থাকার ফলে পরিষ্কার থাকাটা তোমার একটা হ্যাবিট হয়ে গেছে। ইউ শেভ এভরি ডে। এই সমস্ত সময় রোদ্দুরে দাঁড়িয়ে দাড়ি কামাও, কিন্তু দেখছি তোমার দাড়ি তেমন কামানো হয়নি। তার মানে কি এই নয় যে যে জানলায় তুমি দাঁড়াও সেখানে রোদ থাকে না সকালে? খুঁটিয়ে দেখলে এমন অনেক কিছু আবিষ্কার করা যায় ওয়াটসন। এই কেসেও সেই সুযোগ আছে বলেই আমার বিশ্বাস। কিরকম? ছেলেটাকে গ্রেপ্তার করা হয়েছে গোলাবাড়ি থেকে আসার পর, ঘটনাস্থল থেকে নয়। তখন সে বলেছিল সে নাকি জানতো তাকে গ্রেপ্তার করা হবে। হ্যাঁ, তার মানেই খুনের অপরাধ স্বীকার করে নেওয়া হলো। কিন্তু তারপরেই তো সে বলেছে যে সে খুন করেনি। কিন্তু তাতে সন্দেহ যায় না, বরং বাড়ে হোমস। মোটেই না, বরং সন্দেহ একেবারে চলে যায়। গ্রেপ্তারের সময় মেজাজ দেখালেই বরং সন্দেহ হতো। পাগলকে পাগল বললেই তো সে রেগে যায়, কিন্তু বাবার সঙ্গে কথা কাটাকাটির পরেই বাবা খুন হয়েছে। সুতরাং যে কেউই বলবে হি ইজ দ্য মার্ডারার, এই সোজা কথাটা সোজাভাবে যে বলতে পারে, বুঝতে পারা যায় সে একদম নিষ্পাপ। কিন্তু ফাঁসি কি আটকানো যায়? এর চেয়ে কম সন্দেহের জোরে অনেকে ফাঁসি কাটে উঠেছে। মাই ডিয়ার ওয়াটসন, অন্যায় সন্দেহর কারণেও কিন্তু আ লট অফ পিপল হ্যাজ বিন হ্যাংড টু ডেথ। ছেলেটি কি বলে? এই যে এই কাগজটা পড়ো, পড়লেই বুঝবে। বলে কাগজের তারার একটা জায়গা আমাকে দেখিয়ে দিল হোমস। জেমস ম্যাকার্থি গ্রেপ্তার হওয়ার পর বিবৃতি দিয়েছিল। এটা সেই জবানবন্দি। করোনারকে সে বলেছে, 3 দিন পরে বাড়ি ফিরে দেখলাম বাবা নেই। একটু পরে গাড়ির আওয়াজ শুনে দেখলাম বাবা ফিরেছে, কিন্তু গাড়ি থেকে নেমে হনন করে ফের বেরিয়ে গেল। কোন দিকে গেল বুঝতে পারলাম না। বন্দুক নিয়ে আমি বেরোলাম লেকের পাড়ে গিয়ে খরগোশ শিকার করব বলে। রাস্তায় মালির সঙ্গে দেখা হলো। আমি নাকি বাবার পিছনে পিছনে চলেছিলাম, এটা সে বলেছে, কিন্তু কথাটা ঠিক নয়। আমি তো জানতামই না বাবা সামনে আছে। লেকের কাছাকাছি গিয়ে একটা কু ডাক শুনলাম। এভাবে বাবা আমাকে ডাকে, আমিও বাবাকে ডাকি। তাই হনহন করে এগিয়ে গিয়ে দেখি লেকের ধারে বাবা দাঁড়িয়ে আছে। আমাকে দেখে তো বাবা অবাক হলো, রেগেও গেল, মারতে পর্যন্ত এলো। বাবার মেজাজ খুব উগ্র। আমি তাই কথা না বাড়িয়ে চলে এলাম। কিন্তু কিছু দূর আসতে না আসতেই বিকট চিৎকার শুনলাম পিছনে। দৌড়ে গিয়ে দেখলাম সাংঘাতিক জখম হয়েছে বাবা, মাথা থেঁতলে গেছে বললেই চলে। বন্দুকটা ছুঁড়ে ফেলে দিলাম, বাবাকে জড়িয়ে ধরলাম। প্রায় সঙ্গে সঙ্গে মারা গেল বাবা। কাছেই বাড়িটা মিস্টার টার্নারের। মিনিট কয়েক বসে থাকার পর গেলাম সেখানে, সব বললাম। বাবার কোনো শত্রু নেই এটুকু আমি জানি, বন্ধুও তেমন নেই বাবার। করোনার তখন জিজ্ঞেস করে, আচ্ছা, প্রাণটা বেরিয়ে যাওয়ার আগে বাবা কি কিছু বলেছিলেন? ওই ইঁদুর সম্বন্ধে কী যেন বলছিল। মানে কি বুঝলে? ভুল বকছিল। বাবার সঙ্গে ঝগড়াটা হলো কি নিয়ে? বলবো না। আহা, বলতেই হবে। বলবো না, তার সঙ্গে এ ব্যাপারের কোনো সম্পর্ক নেই। শোনো, সেটা কোর্ট বুঝবে। জবাব না দিলে তোমার ক্ষতি হবে। হোক। কু ডাক দিয়ে বাবা তোমাকে ডাকতো, তুমিও বাবাকে ডাকতে? হ্যাঁ। কিন্তু বাবা তো জানতেন না তুমি বাড়ি ফিরে এসছো, তাহলে ডাকলেন কেন? বলতে পারবো না। বিকট চিৎকার শুনে ফিরে এসে সন্দেহজনক কিছু দেখেছিলে? সেরকম কিছু দেখিনি। তাহলে ঠিক কি দেখেছিলে?
আমি তখন পাগলের মতো বাবার দিকে দৌড়াচ্ছি, কোনো দিকে খেয়াল নাই। সেই সময় মনে হলো যেন বাঁ দিকে ধূসর রঙের কি একটা পড়ে আছে, অনেকটা আলখাল্লার মতো। বাবার পাশ থেকে উঠে দাঁড়িয়ে জিনিসটা আর দেখিনি। মিস্টার টার্নারের বাড়ি যাওয়ার আগেই দেখলে জিনিসটা নেই, তাই তো? হ্যাঁ, ঠিক কি বলে মনে হয় জিনিসটা? ওই কাপড়ের মতো কিছু। ডেড বডি থেকে কতটা তফাতে? প্রায় 12 গজ তফাতে। বোন সেখান থেকে কত দূর? ওই রকমই। তাহলে তুমি বলতে চাও যে তুমি থাকতে থাকতেই জিনিসটা উধাও হয়ে গেল, তাই তো? আমি কিন্তু সেদিকে পিছন করে বসেছিলাম। জেরা এখানেই শেষ। পড়া শেষ করে বললাম, করোনার ঠিক ঠিক পয়েন্টেই চেপে ধরেছে। 1, বাবা তাকে দেখেনি অথচ ডাকলো কেন? 2, ঝগড়ার বৃত্তান্ত চেপে যাওয়া। 3, মরবার সময় ইঁদুর সম্বন্ধে কথা বলেছিলেন ম্যাকার্থি, মানেটা ছেলে বোঝেনি। যে অকাট্য প্রমাণগুলোর ওপর ভিত্তি করে তুমি আর করোনা আর ওই ছেলেটার উপরে সন্দেহ করছো, সেগুলোই কি ওর সত্যি কথা বলার প্রমাণ? পুরো ব্যাপারটা বানিয়ে বলার মতো কল্পনা শক্তি যদি ওর থাকতো, তাহলে ওই 3টে অসঙ্গতি চাপাচুপি দিয়ে চমৎকার 3টে গল্প বানিয়েও বলতে পারত। মিথ্যে যে বলে, সে কি গল্পের মধ্যে সন্দেহের বীজ রেখে উদ্ভট কিছু শোনাতে চায়? না হে, দ্য বয় ইজ স্পিকিং দ্য ট্রুথ। আর এখন আর এ নিয়ে কোনো কথা আমি বলতে চাই না। এই বইটা পড়তে বসলাম। 20 মিনিটে সুইডেনে পৌঁছে আমরা লাঞ্চ করব। রস শহরে পৌঁছালাম যথাসময়। বেজির মতো ক্ষিপ্র ইন্সপেক্টর লেস্ট্রেড দাঁড়িয়েছিল প্ল্যাটফর্মে, চোখে শিয়ানা চাহনি। আমাদের দেখেই সে বলল, মিস্টার হোমস, মিস্টার ওয়াটসন, ওয়েলকাম স্যার। বাকি কথা পরে হবে, আগে আপনারা হোটেলে চলুন, সেখানে গিয়ে একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়ে নিন। আমরা চলে এলাম হোটেলে। রুম ঠিক করাই ছিল। চা খেতে খেতে লেস্ট্রেড বলল, এক্ষুনি গাড়ি আসবে, তারপর সোজা ঘটনাস্থল। আজ রাতে আর গাড়ির দরকার হবে বলে মনে হয় না। তাই বলুন, কাগজ পড়েই তাহলে সমাধানে পৌঁছে গেছেন। খুবই সোজা কেস, কিন্তু মেয়েটা নাছোড়বান্দা, আপনার সঙ্গে কথা না বলা পর্যন্ত রেহাই দিচ্ছে না। এই যে এসে গেছেন। একটা গাড়ি এসে দাঁড়ালো হোটেলে। হুড়মুড় করে ঢুকে পড়ল একজন পরমা সুন্দরী তরুণী। উদ্বেগ উৎকণ্ঠায় সামলাতে পারছে না নিজেকে। মিস্টার শার্লক হোমস, রাইট? পরপর আমাদের দুজনের দিকে তাকিয়ে হোমসকে ঠিক চিনে নিল মেয়েটা। খুব আনন্দ হচ্ছে আপনাকে দেখে। জেমস নির্দোষ, এইটুকু বয়স থেকে ওকে চিনি। মাছি পর্যন্ত যে মারতে পারে না, সে করবে খুন? মিস্টার হোমস, শুধু এই বিশ্বাস নিয়েই আপনি তদন্ত শুরু করুন। সে তো নিশ্চয়ই করব, আর জেমস যে নির্দোষ সেটাও আমি প্রমাণ করেই ছাড়ব। ওর জবানবন্দি পড়ে কি আপনার মনে হয়নি ও নির্দোষ? সেই রকমই তো মনে হয়েছে। কি বলেছিলাম না? লেস্ট্রেডের দিকে ফিরে তাচ্ছিল্যের সুরে বলল মেয়েটা। লেস্ট্রেড কাঁধ ঝাঁকিয়ে বলল, মিস্টার হোমস, একটু তাড়াতাড়ি সিদ্ধান্তে পৌঁছে যাচ্ছেন। কিন্তু হক কথা বলেছেন। জেমস নির্দোষ। বাবার সঙ্গে ঝগড়ার কারণটা কেন বলেনি জানেন? ওর মধ্যে আমিও আছি বলে। ঠিক কীরকম? জেমসের বাবা চান আমার সঙ্গে জেমসের বিয়ে হোক, কিন্তু আমরা ছেলেবেলা থেকে ভাই বোনের মতন পরস্পরকে ভালোবেসে এসেছি। বাবা ছেলের প্রায়ই ঝগড়া হতো এই নিয়ে। তো তোমার বাবা কি বলতো এই সময়? তার মত নেই। জেমসের বাবা ছাড়া কারুরই মত নেই। বলতে বলতে সুন্দর মুখখানা লাল হয়ে গেল মিস টার্নারের। আচ্ছা শোনো, আই হ্যাভ ডিসাইডেড কালকে তোমার বাবার সাথে আমি দেখা করতে যাব। ডাক্তার রাজি হবে বলে মনে হয় না। কেন? গত কয়েক বছর ধরেই শরীর খুব খারাপ, তারপরেই ধাক্কায় একেবারে বিছানা নিয়েছেন। হাল ছেড়ে দিয়েছেন ডাক্তার। ভিক্টোরিয়ায় থাকার সময় থেকেই তো বন্ধুত্ব মিস্টার ম্যাকার্থির সঙ্গে। ও মাই গড, ভিক্টোরিয়ায়? খনির কাজে ছিলেন। দ্যাটস এ গুড নিউজ। সোনার খনি, তাই না? টাকা রোজগার করেছেন সেইখানেই। হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ অলসো অ্যানাদার গুড নিউজ। জেমসের সঙ্গে নিশ্চয়ই দেখা করতে যাবেন জেলখানায়। ওকে বলবেন আমি জানি ও নির্দোষ। বলবো, নিশ্চয়ই বলবো। আর পুষবো না, চলি। বাবার অবস্থা ভালো না। গুড নাইট মিস্টার হোমস।
বলতে বলতে বেগে বেরিয়ে গেল মিস টার্নার। একটু পরেই শুনলাম চাকার আওয়াজ মিলিয়ে যাচ্ছে দূরে। গম্ভীর গলায় লেস্ট্রেড বলল, কাজটা ভালো করলেন না মিস্টার হোমস, মিথ্যে আশা দিলেন মেয়েটাকে। লেস্ট্রেড, জেমসকে রিলিজ করতে পারবো এই বিশ্বাস আমার আছে। জেলখানায় গিয়ে দেখা করার অনুমতি কি আমি পাবো? শিওর, শুধু আপনি আর আমি পাবো। ব্যাস, তাহলে দেরি কেন? চলো বেরিয়ে পড়া যাক। ট্রেন পাওয়া যাবে এই সময়? পাবেন। ওয়াটসন, ঘন্টা দুয়েকের মধ্যে আমি ফিরছি। এই 2 ঘন্টা যেন আর কাটতেই চাইল না আমার। ওদেরকে ট্রেনে তুলে দিয়ে একটু এদিক ওদিক ঘুরে হোটেলে ফিরলাম আমি। চটকদার উপন্যাস পড়বার চেষ্টা করলাম, কিন্তু মন চলে আসতে লাগলো খুনের রহস্যে। বিরক্ত হয়ে বই ফেলে দিয়ে ভাবতে বসলাম। হোমসের খাতিরেই যদি ধরি ছেলেটা সত্যি বলছে, তাহলে সে বাবার কাছ থেকে চলে আসার সময় থেকে আরম্ভ করে বাবার চিৎকার শুনে ফিরে যাওয়া পর্যন্ত সময়ের মধ্যে ভয়ানক কিছু একটা ঘটেছিল। আবার বাবার কাছে পিছন ফিরে বসে থাকার সময়ও কেউ সেখানে এসে পিছন থেকে ধূসর জিনিসটা সরিয়ে নিয়ে গিয়েছে। ভারী আশ্চর্য ব্যাপার তো। জিনিসটা কি? খুনির পোশাক? আমি নিজে ডাক্তার, কাজেই আঘাতের ধরনটা অনুধাবন করতে গিয়ে দেখলাম চোট লেগেছে খুলির পিছনকার বাঁদিকের হাড়ে, গুড়িয়ে গেছে গুরুভার অস্ত্রের আঘাতে। অথচ ছেলেটিকে দেখা গেছে বাপের মুখোমুখি দাঁড়িয়ে ঝগড়া করতে। অবশ্যই এই যুক্তির কোনো মানে হয় না। বাপ পেছন ফিরতেই হয়তো হাতিয়ার চালিয়েছিল জেমস। কিন্তু মরবার ঠিক আগে ইঁদুর নিয়ে বিড়বিড় কেন করতে গেলেন মিস্টার ম্যাকার্থি? এ সময় আচমকা আঘাতে কেউ তো আবোল তাবোল বকে না। কি বলতে চেয়েছিলেন ভদ্রলোক? হোমস একা ফিরল অনেক দেরিতে। লেস্ট্রেড শহরে থেকে গিয়েছে। আসন গ্রহণ করে হোমস বলল, ক্রাইম স্পটে পৌঁছানোর আগে বৃষ্টি আরম্ভ হয়ে গেলে মুশকিলে পড়ব। আর জেমসের সঙ্গে দেখা হলো জেলখানায়। কি মনে হলো? অন্ধকারে আলো দেখাতে পারলো জেমস? একেবারেই না। প্রথমে মনে হয়েছিল খুনিকে আড়াল করার চেষ্টা করছে, কিন্তু পরে দেখলাম নিজেই ভ্যাবাচাকা খেয়ে গিয়েছে। খুব একটা স্মার্ট যে ছেলে তা নয়, বাট হি ইজ গুড লুকিং অ্যান্ড হি হ্যাজ আ ট্রান্সপারেন্ট হার্ট। মিস টার্নারের মতো মেয়েকে যে বিয়ে করতে চায় না, তার পছন্দেরও খুব একটা তারিফ করা যায় না। ওহে, ওর মধ্যেও একটা হার্ট ব্রেকিং ঘটনা ঘটেছে। ছেলেটা বোর্ডিং স্কুলে থাকার সময় ব্রিস্টেলের একটা হোটেলের মেয়ের পাল্লায় পড়েছিল। তাকে আবার রেজিস্ট্রি করে বিয়ে পর্যন্ত করে। বোকা আর কাকে বলে, কাউকে কথাটা বলাও যাচ্ছে না। এদিকে বদমেজাজি বাবার কাছে ধমক খেতে হচ্ছে মিস টার্নারকে বিয়ে করতে চাইছে না বলে। হাত পা ছুঁড়ে লেকের পাড়ে প্রতিবাদ জানিয়েও কোনো লাভ হয়নি। সত্যি কথাটা বললেই তো বাবা বাড়ি থেকে বার করে দেবে। গুমড়ে গুমড়ে মরছে। 3 দিন ব্রিস্টেলে স্ত্রীর সঙ্গে কাটিয়ে বাড়ি ফেরার পরেই খুন হয়ে গেল বাবা। কাগজে খবরটা পড়ল হোটেলের মেয়ে। জেমসের ফাঁসি হবে বুঝতে পেরেই নিজে থেকে সে কেটে পড়ল। এমনকি চিঠি লিখে জানিয়ে গেছে তার আগের স্বামী নাকি বর্তমান। কাজী জেমসের সঙ্গে তার এই মুহূর্তে আর কোনো সম্পর্ক নেই। বেশ তো, জেমস যদি খুন নাই করে থাকে তাহলে করলোটা কে? দেখো, এক্ষেত্রে তোমাকে আমি 2টো ব্যাপার নিয়ে ভাবতে বলবো। নাম্বার 1, জেমসের বাবা জানতেন না ছেলে বাড়ি ফিরছে, তার সত্ত্বেও তিনি কু করে ডেকেছিলেন। আর নাম্বার 2, লেকের পাড়ে যার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সে আর যাই হোক তার ছেলে নয়, কারণ উনি জানতেন ছেলে এই তল্লাটে নেই। নাও, আজ আর এ নিয়ে কোনো কথা নয়। সকালবেলা গাড়ি নিয়ে এলো লেস্ট্রেড। আকাশ নির্মেঘ, রাতেও বৃষ্টি হয়নি। গোলাবাড়ি আর লেকের দিকে রওনা দিলাম আমরা। যেতে যেতে লেস্ট্রেড বলল, মিস্টার টার্নার আর বাঁচেন কিনা সন্দেহ। কেন, অনেক বয়স হয়েছে বুঝি? 60 বছরের বেশি তো বটেই। শরীরের ওপর অনেক অত্যাচার করেছেন বিদেশে থাকার সময়। এমনিতেই কাহিল ছিলেন। বন্ধু ম্যাকার্থির মৃত্যুতে একেবারে ভেঙে পড়েছেন। বন্ধুর জন্য কম তো করেননি, গোলাবাড়ির ভাড়া পর্যন্ত নেন না। বটে, ইটস এ গুড নিউজ এগেন। বিনা ভাড়ায় শুধু থাকতেই দেননি, আরও অনেক উপকার করেছেন ম্যাকার্থির। বাকি লোকেরাও তো তাই বলে। তাই নাকি? একটা ব্যাপারে কি তোমার খটকা লাগেনি লেস্ট্রেড? খটকা কিসের বলুন তো?
এত উপকার করা সত্ত্বেও মেয়ের সঙ্গে মিস্টার ম্যাকার্থির ছেলের বিয়ে দিতে মিস্টার টার্নার রাজি নন, অথচ মিস্টার ম্যাকার্থি বিয়ের কথা সমানে বলে যাচ্ছেন, যেন ইটস এ ভেরি ন্যাচারাল প্রপোজাল। মেয়েটি কিন্তু মিস্টার টার্নারের সমস্ত সম্পত্তি পাবে। কি কিছু অ্যান্টিসিপেট করতে পারছো? এই ঘটনার ঠেলায় অস্থির হয়ে পড়েছি। আজ করার হেফাজত আর পোয়াতে পারবো না, প্লিজ। তা ঠিক, ঘটনার ঠেলায় অবশ্য তুমি হিমশিম খাচ্ছ। গম্ভীর গলা হোমসের। চটে গেল লেস্ট্রেড। আপনি কিন্তু এখনও মরিচিকাই দেখছেন, যা ভাবছেন তা নয়। ইটস বেটার দ্যান দ্য ফগ। হেসে বলল হোমস। এই যে এসে গেছে গোলাবাড়ি। বেশ বড় গোলাবাড়ি, দোতলা, সদ্য শোকের ছাপ সর্বত্র। দরজায় ধাক্কা দিতেই ঝি বেরিয়ে এলো। হোমস তার কাছে 2 জোড়া জুতো চাইল। মারা যাওয়ার সময় মিস্টার ম্যাকার্থি যে বুট পরেছিলেন সেইটা, আর তার ছেলের 1 জোড়া বুট। জুতো এলো, ফিতে বার করে ঘুরিয়ে ফিরিয়ে 7-8 রকম মাপ নিল হোমস। তারপর আমরা গেলাম লেকের দিকে, এবং পাল্টে গেল ওর চোখ মুখের চেহারা। বরাবর দেখেছি এই ধরনের সন্ধানী অভিযানে নামলেই ও যেন শিকারী কুকুরের মতো আত্মনিমগ্ন আর হন্যে হয়ে ওঠে। তখন কারো কথা কানে ঢোকে না, বেশি কথা বলতে গেলে খেঁকিয়ে ওঠে, ভুরু কুচকে ইস্পাত কঠিন চোখে মাটির দিকে তাকিয়ে 2 কাঁধ ঝাঁকিয়ে নাকের পাটা ফুলিয়ে হনহন করে হেঁটে যায় ও হেঁট মাথায়। এইভাবেই মাঠে নামলো, গেল লেকের ধারের জঙ্গলে। জলা জায়গায় অসংখ্য পদচিহ্ন। হোমসের নজর সব দিকেই, কখনো জোরে যাচ্ছে, কখনো আস্তে। মাঠটাকেও চক্কর দিয়ে এলো একবার। রকম সকম দেখে অবজ্ঞার হাসি হাসছে লেস্ট্রেড। আমার কৌতূহল কিন্তু বেড়েই চলেছে। শার্লক হোমসকে আমি হাড়ে হাড়ে চিনি, অকারণে সে কিছু করে না। বসকম লেকটাকে একটা বড়সড় দিঘি বললেই চলে। একদিকে জায়গিরদার মিস্টার টার্নারের বাড়ি, আর অন্যদিকে মিস্টার ম্যাকার্থির গোলাবাড়ি। লেক ঘিরে আগাছা, ঘাস, জঙ্গল আর জলাজমি। এইখানে একটা ঘাস জমির উপর পাওয়া গেছে মৃতদেহ, বেশ ভিজে জায়গায়। হোমস শিকারী কুকুরের মতো আবার দৌড়াদৌড়ি আরম্ভ করেছে। অনেক কিছুই দেখতে পাচ্ছে। ঘাস জমির উপরে পায়ের দাগ বিস্তর। হঠাৎ ফিরল লেস্ট্রেডের দিকে। এই যে, এখানে কি করতে এসেছিলে? ওই দেখছিলাম হাতিয়ারটা যদি পাওয়া যায়। খুব কাজ করেছো। পায়ের ছাপগুলোর 12টা বাজিয়ে বসে আছো। নিজের পায়ের ছাপেই সমস্ত জায়গা পুরো ভরিয়ে তুলেছ। উফ, এর চাইতে 1 পাল মোষ এলেও বুঝি এরকম হতো না। চিনতে পারছো এই জুতোর দাগটা? ইটস ইয়োর শু। আর এই যে ফরেস্ট গার্ড মশাই দলবল নিয়ে কর্তব্য করে গেছেন এখানে। ডেড বডির 4 ধারে 6 থেকে 8 ফুট পর্যন্ত জায়গায় যত পায়ের ছাপ ছিল মারিয়ে একেবারে দফা রফা করে গেছেন। এই যে 1 জোড়া পায়ের ছাপ পাওয়া গেছে, এটা দেখছি একদম আলাদা। বলতে বলতে ভিজে মাটিতে বর্ষাতি বিছিয়ে উপুর হয়ে শুয়ে পড়ল হোমস। আতস কাজ বের করে মাটির উপরকার বুট চিহ্ন দেখতে দেখতে যেন স্বগতোক্তি করে বলল, এই হলো ছেলেটার জুতোর দাগ। 2-1 বার যাতায়াত করেছে, তারপর এখান থেকে দৌড়েছে। ইয়েস, হি হ্যাজ রান ফ্রম হিয়ার। দৌড়েছে বলেই গোড়ালির ছাপ প্রায় ওঠেনি, চেটোর ওপরেই ভর পড়েছে বেশি। তার মানে ছেলেটা খাঁটি কথাই বলছে। বাবার চিৎকার শুনে সে দৌড়ে এসেছিল, আর এখানেই পায়চারি করছিলেন মিস্টার ম্যাকার্থি। এই দেখো, পাশেই বন্দুকের মাথার দাগ। বাবা ছেলের কথা হচ্ছিল এখানে। আরে ওইটা আবার কি? বুটের মালিক একবার এলো, একবার গেল, আবার এসেছে দেখছি। ও হ্যাঁ, আলখাল্লাটা কুড়িয়ে নিতে এসেছিল। কিন্তু এলো কোথা থেকে দেখা যাক। চেনা গন্ধ পেয়ে ব্লাড হাউন্ড যেমন নাক নামিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়, হোমসও সেইভাবে মাটি দেখতে দেখতে দৌড়াতে শুরু করলো। পেছনে ছুটলাম আমরা। এসে পৌঁছালাম বনের ধারে। আরও কিছু দূর গেল হোমস, ফের শটান হয়ে শুয়ে পড়ে মাটি পরীক্ষা করলো আতস কাজ দিয়ে। শুকনো পাতা টাতা সরিয়ে ধুলোর মতো খানিকটা বস্তু নিয়ে খামের মধ্যে ভরল। খুশিতে চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। আশপাশ আবার দেখলো আতস কাচের মধ্যে দিয়ে। এবড়ো খেবড়ো একটা পাথর নিয়ে তন্ময় হয়ে রইল অনেকক্ষণ। শ্যাওলার মধ্যে পড়েছিল পাথরটা, গেল বড় রাস্তা পর্যন্ত। ফিরে এসে সহজ গলায় বলল, ইটস আ ভেরি ইন্টারেস্টিং কেস। আই এম প্রিটি মাচ শিওর এই ডান হাতের বাড়িটা মিস্টার টার্নারের। তোমরা এগো,
আমি আসছি মিস্টার টার্নারের বাড়ির সরকারের সঙ্গে একবার দেখা করে। আই নিড টু রাইট এ লেটার। মিনিট 10 পরে এলো হোমস। গাড়ি ছুটল শহরের দিকে। হোমসের হাতে শ্যাওলায় পড়ে থাকা সেই পাথরটা দেখলাম। লেস্ট্রেডের হাতে তুলে দিয়ে সে বলল, এটাই নাকি সেই হত্যার হাতিয়ার। তা শুনে লেস্ট্রেড বলল, কি করে বুঝবো এটা দিয়েই খুন হয়েছিল? গায়ে তো কোনো দাগ দেখছি না। কোনো দাগ নেই, কিন্তু এটা যেখানে পড়েছিল তার তলায় ঘাস ছিল। কোত্থেকে তুলে এনে ফেলা হয়েছে সেটাও দেখতে পাইনি। যে ধরনের চোট দেখা গেছে স্কালে, সেটা এই ধরনের পাথর দিয়েই সম্ভব। খুনটা করেছে কে? A person who is tall enough, lefty, and his right foot does not work properly. He wears a hunting shoe with a thick sole. গায়ে একটা ধূসর আলখাল্লা ছিল, আর সম্ভবত নলে ভারতীয় চুরুট লাগিয়ে খায়, অ্যান্ড প্রবাবলি একটা ভোঁতা পেন্সিল কাটা ছুরি পকেটে রাখে। নাও, এতেই হবে তোমার। হেসে ফেলল লেস্ট্রেড। আপনি যা বললেন তা কোর্ট কখনোই অ্যাকসেপ্ট করবে না। জানেনই তো, কল্পনা দিয়ে কারবার করলে আমাদের চলে না। আস্তে আস্তে হোমস বলল, ফাইন, দেন তুমি তোমার প্রসেসে কাজ চালাও, আর আমি চালাই আমার প্রসেসে। সন্ধ্যের ট্রেনে আমি লন্ডন ফিরবো ভাবছি। সে কি, তদন্ত শেষ না করেই চলে যাবেন? তদন্ত আমি শেষ করেই যাব। সমস্যার সমাধান? সে তো হয়েই গেছে। তাহলে খুনি কে? ওই যে যার বর্ণনা দিলাম। তার নাম? খুঁজলেই পেয়ে যাবে লেস্ট্রেড। খুব একটা লোকজন তো এতল্লাটে নেই, একটু তলিয়ে দেখো। আরে দূর মিস্টার হোমস, কি যে বলছেন! খোঁড়ালাটার সন্ধানে টোটো করলে পুরো স্কটল্যান্ড ইয়ার্ড আমার ওপর হাসবে। হোমস শুধু বলল, সূত্র তো আমি দিয়েই দিলাম, আমার কর্তব্য এখানেই শেষ। নাও, এসে গেছে তোমার হোটেল। নেমে গেল লেস্ট্রেড। আমরা ফিরলাম হোটেলে। খেতে বসে বিশেষ কথা বলল না হোমস। মুখ দেখে বুঝলাম ও দোটানায় পড়েছে। খাওয়া শেষ হলো। হোমস বলল, ডিয়ার ওয়াটসন, এই মামলায় দুটো অত্যন্ত আশ্চর্য ব্যাপার শুনে নিশ্চয়ই তোমার খটকা লেগেছে। নাম্বার 1, কুডাক, অ্যান্ড নাম্বার 2, মারা যাওয়ার সময় র্যাট শব্দটা বলা। কুডাকটাও অস্ট্রেলিয়ায় খুব চালু। সেখানে একজন আর একজনকে এইভাবে প্রয়াসই ডেকে থাকে। মিস্টার ম্যাকার্থি যাকে ডেকেছিল সেও তাহলে অস্ট্রেলিয়ায় থাকতো। সেখানেই দুজনের পরিচয়, দেখাও করতে গিয়েছিলেন তার সঙ্গে, অর্থাৎ ছেলেকে তিনি ডাকেননি। ইঁদুর ইঁদুর করে মারা গেলেন কেন? পকেট থেকে একটা কাগজ বার করে টেবিলে বিছিয়ে হোমস বলল, এই নাও, এই হলো ভিক্টোরিয়া কলোনির ম্যাপ। প্রেস্টেলে কাল চিঠি লিখে আমি এটাকে আনিয়েছি। এসো, এদিকে এসো। ম্যাপের এই জায়গাটা যদি আমি হাত চাপা দিয়ে ধরি, দেখো তো, এদিকে দেখো, কি আছে পড়ো তো। অ্যারাট। হাত তুলে বলল, এবার ব্যালারাট। এই নামটাই মারা যাওয়ার আগে মিস্টার ম্যাকার্থি এই নামটাই বলেছিলেন। ছেলে শুধু শুনতে পায় শেষটুকু, অর্থাৎ RAT, র্যাট। নামটা নিশ্চয়ই খুনির। অদ্ভুত ব্যাপার তো। 3 নম্বর অদ্ভুত ব্যাপার হলো সেই ধূসর রঙের জিনিসটা, যেটা একটা আলখাল্লা। তাহলে ব্যালারাট নামের এক অস্ট্রেলীয়বাসী গায়ে ধূসর আলখাল্লা চাপিয়ে পাথর হাঁকিয়ে খুন করেছেন মিস্টার ম্যাকার্থিকে। ইজ ইট ক্লিয়ার? নিশ্চয়ই। এই অঞ্চল তার নখদর্পণেও বটে, কেননা লেকে পৌঁছনোর দুটোই মাত্র রাস্তা, একটা গোলাবাড়ি থেকে আর একটা মিস্টার টার্নারের বাড়ি থেকে। ঠিক ঠিক। দেখো, জমি পরীক্ষা করে খুনির দেহর যে বর্ণনাটা মাথামোটা লেস্ট্রেডকে শোনালাম, তুমিও সেটা শুনেছ। শুনেছি ঠিকই, কিন্তু কিভাবে অত খবর জানলে বুঝিনি। কতখানি লম্বা সেটা না হয় দুটো পায়ের ছাপের মধ্যে ফাঁকটা দেখে আন্দাজ করলে, জুতোর চেহারাও ছাপ দেখে বলা যায়, কিন্তু এক পায়ে খোঁড়া জানলে কি করে? ডান পা সবসময় আলতোভাবে মাটির ওপর দিয়ে ছুঁয়েছে, চাপ কিন্তু পড়েনি। পা টেনে চলে বলেই এমনটা হয়েছে। কি করে বললে সে ল্যাটা? স্কালের পেছন দিকের হাড় কিভাবে গুঁড়িয়েছিল তা তুমি জানো। চোট লেগেছিল বাঁদিক ঘেঁষে, অর্থাৎ বাঁ হাতে পাথর মেরেছে খুনি। বাবা ছেলের ঝগড়ার সময় গাছের আড়ালে লুকিয়ে চুরুট খেয়েছে আর ছাই ছেড়েছে। 140 রকমের তামাকের ছাই নিয়ে একটা গল্প লিখেছিলাম এককালে, তাই ছাই দেখেই বুঝেছিলাম ইটস অ্যান ইন্ডিয়ান সিগার। কিছু দূরে পেলাম এই চুরুটের বাটটা, ফেলে দেওয়া হয়েছে।
নলে লাগিয়ে খাওয়া হয়েছে বুঝলে কি করে? এ তো খুব সহজ ব্যাপার ওয়াটসন। এই দেখো, চুরুটের বটে কোনো রকমের দাঁতের কামড় নেই, নিশ্চয়ই ওটা নলে লাগানো হয়েছিল। যে ছুরি দিয়ে কাটা হয়েছে সেটাও খুব ব্লান্ট, কারণ কাটাটা একদমই আনইভেন। বুঝেছি তুমি কার কথা বলছো। খুনি হলেন। ঠিক এই সময় দরজা খুলে গেল। এক আগন্তুক ঘরে ঢুকে বললে, হ্যালো, আমি মিস্টার জন টার্নার। ভদ্রলোকের চেহারাটা দেখবার মতো। বার্ধক্যের ভারে কাঁধ ঝুলে পড়েছে, পা টেনে টেনে হাঁটছেন। বলিরেখা আঁকা রুক্ষ মুখটি কিন্তু দুর্জয় মনোবলের প্রতিচ্ছবি। দাড়িতে জট, কার্নিশের মতো জটিল ভুরু, খানদানি শক্তিমান চেহারা, কিন্তু মুখে যেন রক্ত নেই। ঠোঁট আর নাকের খাঁজ নীল হয়ে এসেছে। নিশ্চয় ছিনেজোক রোগের খপ্পরে পড়েছেন দীর্ঘদিন। হোমস একটা চুরুট ধরিয়ে বলল, চিঠিটা পেয়েছেন তাহলে? বসুন। আপনি লিখেছেন, কেলেঙ্কারি যদি না চাই তাহলে আপনার সঙ্গে যেন দেখা করি। নিজে আপনার কাছে যাইনি ঠিক ওই কারণেই। বলুন কেন ডেকেছেন? কথাটা জিজ্ঞেস করলেন বটে, কিন্তু ক্লান্ত আর হতাশ চোখ দেখে মনে হলো জবাবটা তিনি জানেন। চোখে চোখ রেখে হোমস বলল, ম্যাকার্থি ঘটিত সব ব্যাপার আমি জানি। দু হাতে মুখ লুকিয়ে ঘুমিয়ে উঠলেন মিস্টার টার্নার। জড়ানো স্বরে বললেন, কিন্তু কিন্তু জেমসের সর্বনাশ হতে আমি দেব না। যদি দেখি বিনা পাপে তার শাস্তি হচ্ছে, ঠিক করে রেখেছি, সব কবুল করব। যাক, শুনে খুশি হলাম। এতদিন কবুল করিনি, শুধু শুধু মেয়েটার কথা ভেবে। বুক ভেঙে যাবে আমার আমার গ্রেপ্তার হওয়ার কথা শুনলে। কিন্তু অত দূর জল গড়ালে তবে তো। হ্যাঁ, তার মানে? দেখুন মশাই, আমি সরকারের নুন খাই না। এই কেসে নাক গলিয়েছি সির্ফ আপনার মেয়ের পীড়াপিড়িতে। আপনার মেয়ে যা চায়, আই অলসো ওয়ান্ট দ্য সেম। জেমসের গায়ে যেন কোনো রকম আঁচ না লাগে। মিস্টার হোমস, ডায়াবেটিস রোগে আমি শেষ হয়ে এসেছি। বড় জোর আর মাসখানেক আমার আয়ু। মৃত্যুটা বাড়িতেই হোক, এটাই আমি চাই, জেলে যেন না হয়। কলম আর কাগজ নিয়ে হোমস বলল, আপনি বলুন কি করেছিলেন, আমি সব লিখে নিচ্ছি। আর আমার সাক্ষী থাকবে ওয়াটসন। জেমসকে যদি কোনো মতেই আর বাঁচানো না যায়, কেবলমাত্র তখনই আমি সব কিছু প্রকাশ করব। এভরিথিং দ্যাট ইউ আর টেলিং রাইট নাও। শুধু দেখবেন অ্যালিস যেন এই ঘটনাটা শুনে কষ্ট না পায়। অবশ্য মামলা শেষ হওয়ার আগেই আমি শেষ হয়ে যাব। এই ম্যাকার্থি শয়তানটাকে আপনারা কেউই চেনেন না। গত 20 বছর ধরে সে আমার জীবন পিষিয়ে তুলেছিল। 60 দশকের গোড়াতে আমরা ডাকাতি করতাম। রক্ত তখন গরম। অসৎ সংসর্গে মিশে 6 জনের দল গড়লাম। চলন্ত গাড়ি থামিয়ে লুটরাজ করেছি। আড়াল থেকে বেরিয়ে এসে ছিনতাই করেছি। ব্যালারেটের পাষণ্ড জ্যাকের নাম শুনলে শিউরে উঠত ওখানকার মানুষ। একদিন একটা সোনা ভর্তি গাড়ি লুট করলাম। 6 জন পাহারাদারের 4 জনকে আমরা খতম করলাম। ওরা খতম করলো আমাদের 3 জনকে। ড্রাইভারের কপালে পিস্তল ঠেকিয়ে গাড়ি দাঁড় করালাম।
কিন্তু সে আমাকে খুঁটিয়ে দেখে নিয়েছিল। উচিত ছিল মাথাটা তখনই উড়িয়ে দেওয়া। এই লোকটাই ছিল ম্যাকার্থি। হত সোনা পেয়ে ভাগ বাটোয়ারা করে নিয়ে দল ভেঙে দিলাম। আর কুকাজ নয়, এবার সৎ কাজে পুরনো পাপের প্রায়শ্চিত্ত করব। এই মনস্থ করে দেশে ফিরলাম। জমি জায়গা কিনলাম, বিয়ে করলাম, মেয়ে হলো। তারপর স্ত্রীর মৃত্যুর পর এই মেয়েই আমাকে সৎ পথে টেনে রেখেছে, ছন্ন ছাড়া হতে দেয়নি। এই সময় একদিন শহরে দেখা হয়ে গেল ম্যাকার্থির সঙ্গে। অবস্থা রাস্তার কুত্তার মতো। ভয় দেখিয়ে সে আমার সবচেয়ে ভালো জমি বিনা ভাড়ায় ভোগ করতে লাগলো। টাকা পয়সা যখন তখন চেয়ে নিত, নইলে পুলিশকে খবর দেবে, এই হুমকি দিয়ে চলে যেত। জীবন দুর্বিষহ হয়ে উঠল আমার। অ্যালিস বড় হওয়ার পর তার নিগ্রহের মাত্রা ছাড়িয়ে গেল। অ্যালিস পাছে আবার অতীতের দুষ্কর্ম জেনে ফেলে, এই ভয়ে আমি সিটিয়ে থাকি। দেখি একদিন সেই ম্যাকার্থি চেয়ে বসলো অ্যালিসকেই, কিন্তু এইবার আমি বেঁকে বসলাম। ওর নোংরা রক্ত আমার রক্তের সঙ্গে মিশবে এ কখনোই হতে পারে না। তাছাড়া ওর উদ্দেশ্য আমার সর্বস্ব গ্রাস করা। আমার আয়ু যে ফুরিয়ে এসেছে সে খবরও জানতো। জেমস ছোকরার উপর আমার কিন্তু বিতৃষ্ণা নেই, কিন্তু হাজার হলেও শয়তান ম্যাকার্থির ছেলে সে। তাই ঠিক করলাম বোঝাপড়া করা যাক। লেকের পাড়ে দেখা করার ব্যবস্থা হলো। গিয়ে দেখি ছেলের সঙ্গে তর্ক হচ্ছে ম্যাকার্থির। আড়ালে দাঁড়িয়ে চুরুট খেতে লাগলাম। শুনলাম ছেলেকে বোঝাচ্ছে আমার মেয়েকে বিয়ে করার জন্য। এমনভাবে খেপাচ্ছে জেমসকে যেন আমার মেয়ে একটা বাজারের মেয়ে। শুনতে অন্তরাত্মা পর্যন্ত বিষিয়ে উঠল। মাথার মধ্যে আগুন জ্বলে উঠল। আমার দিন তো ফুরিয়ে এসেছে, কিন্তু এই শয়তান বেঁচে থাকলে যে আমার জীবনে সুখ শান্তি কিছুই থাকবে না। ভাবতে গিয়ে মাথায় রক্ত ঝরে গেল। ঠিক করলাম আর না, ওকে খতম করব, ওকে খতম করবই। তাই ওকে খুন করলাম, মাথায় পাথর মেরে। মরণ চিৎকার শুনে জেমস এসে পড়বার আগেই পালিয়ে গেলাম, কিন্তু আবার ফিরে আসতে হলো। ফেলে যাওয়া আলখাল্লাটা নিয়ে যাওয়ার জন্য। হোমস লিখে নিল সব, ম্যাকার্থিকে দিয়ে সইও করিয়ে নিল। তারপর বলল, আপনার জাজমেন্টের সমস্ত ব্যবস্থা করা হচ্ছে হাইকোর্টে। ডোন্ট ওয়ারি, হাইকোর্টে আমি আপনার এই সমস্ত কনফেশন কিচ্ছু দেব না। কিন্তু যদি দেখি বিনা দোষে সাজা পেতে যাচ্ছে জেমস, তাহলে তাকে বাঁচানোর শেষ উপায় হিসেবে আপনার এই সমস্ত কনফেশন আমি কাজে লাগাবো। ততদিন এই লেখা আমার কাছেই থাকবে, আপনার মৃত্যুর পরেও থাকবে, কেউ জানবে না।
বাঁচালেন। এবার আমি শান্তিতে শান্তিতে মরতে পারবো। ধন্যবাদ মিস্টার হোমস, অনেক অনেক ধন্যবাদ। বলে পা টেনে টেনে স্খলিত চরণে নিষ্ক্রান্ত হলেন বিশাল দেহী বৃদ্ধ টার্নার। আদালতে স্বীকারোক্তি পেশ করার আর দরকার হয়নি। অন্যান্য প্রমাণের জোরে জেমসকে নির্দোষ প্রমাণ করে হোমস। মিস্টার টার্নার এখন পরলোকে। আশা করি তার মেয়েকে নিয়ে সুখে ঘর করছে জেমস। আজও জানে না ওরা কি কুটিল ছায়া একদিন অন্ধকার হয়ে এসেছিল তাদের অতীত জীবনে। শুনছিলেন স্যার আর্থার কনান ডয়েলের লেখা শার্লক কাহিনী, শার্লক হোমস অ্যান্ড দি বসকম ভ্যালি মিস্ট্রি। শার্লক হোমসের ভূমিকায় সমবুদ্ধ, গল্প পাঠে এবং ডক্টর ওয়াটসনের ভূমিকায় শুভময়, করোনার ও মিস্টার টার্নারের ভূমিকায় সম্রাট, পুলিশ ইন্সপেক্টর লেস্ট্রেটের ভূমিকায় অঙ্কিত, জেমস ম্যাকার্থির ভূমিকায় সৃঞ্জয় ও মিস অ্যালিস টার্নারের ভূমিকায় আকাঙ্ক্ষা। সাউন্ড এডিটিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ফলি, ডিরেকশন এবং অ্যাডাপশানে আমি অঙ্কিত। মিক্স অ্যান্ড মাস্টারিং ও মোশন গ্রাফিক্স দেবদত্ত। পোস্টার ডিজাইনিং শুভদীপ। গল্পস্বল্প থিম সানি। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন রেগুলার আপডেটস পাওয়ার জন্য। আর আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম হ্যান্ডেলের লিঙ্কে আমাদের ইনবক্স করতে পারেন। গল্পস্বল্পের পরবর্তী গল্প আসবে খুব শীঘ্রই শুধুমাত্র দেশ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ইউটিউব চ্যানেলে।